নমস্কার। গল্প চিরন্তনীতে আমার সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। আজ শুনবেন নিমাই ভট্টাচার্যের লেখা একটি প্রেমের গল্প, প্রাইভেট প্র্যাকটিস। ডেরাডুন শহরটাকে পিছনে রেখে এগিয়ে যান চাকরাতার রাস্তা ধরে। ধীরে ধীরে মানুষের ভিড় পাতলা হয়ে আসবে আর দূরের মসৌরি পাহাড়টা আরও স্পষ্ট মনে হবে। ওই যে কি একটা সিনেমা হলের কাছাকাছি কংক্রিটের ছোট্ট পুলটা পার হলেই ডেরাডুন শহরটাকে আর দেখা যাবে না। আরও এগিয়ে যান, বেশি না, 2-1 মাইল এগিয়ে গেলেই দূরের ফরেস্ট অনেকটা কাছে এগিয়ে আসবে। তারপর ছোটোখাটো 2-1খানা কলকারখানা পড়বে। দাঁড়াবেন না, আরও একটু এগিয়ে যান, এই মাইলখানেক আর কি। ফাঁকা চাকরাতা রোডের ওপর ছোটোখাটো 2-4টে দোকান চোখে পড়বে। চা, পান, বিড়ি, সিগারেটের দোকান। একটা দোকান থেকে বিবিধ ভারতীয় পচা হিন্দি গান আপনার কানে আসবে। কিছু লোককে আড্ডা দিতে দেখবেন, তবুও দাঁড়াবেন না। এ বল্লভপুর পিছনে ফেলে সামান্য কয়েক পা এগিয়ে গেলেই FRI ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের 1 নম্বর গেট। খাকি উর্দি পরা রাম বাহাদুরকে পাহারা দিতে দেখবেন। যদি প্রাইভেট গাড়ি করে যান থামতে হবে না, আর যদি ট্যাক্সি বা অটোরিকশা করে যান একটু থামুন। রাম বাহাদুর একটা হলদে রঙের ছেঁড়া খাতা আর 1.5 ইঞ্চি লম্বা একটা পেন্সিল এগিয়ে দেবে। ওই খাতায় ট্যাক্সি বা অটোরিকশার নম্বর লিখে একটা দস্তখত দিন। বল্লভপুরের এই গেট থেকে প্রায় মাইলখানেক দূরে FRI এর কেন্দ্রবিন্দু। কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পিছনের ছোট্ট রাস্তাটাকে লাভার্স লেন বলে না? পদ্মপুকুরের ওদিকেও একটা ছোট্ট রাস্তার নাম লাভলক প্লেস। আসলে FRI এর এই রাস্তাটাই প্রেমিক প্রেমিকাদের উদ্দেশ্যেই নিবেদিত হওয়া উচিত ছিল। সত্যি কি সুন্দর এই রাস্তাটা। দুপাশে FRI এর নিজস্ব রিজার্ভড ফরেস্ট। ওই ফরেস্টের মাঝখান দিয়ে পিচের রাস্তাটা লজ্জায় এঁকে বেঁকে পালিয়ে গেছে সেন্ট্রাল বিল্ডিংয়ের ওদিকে। দুপাশে অত সুন্দর ফরেস্ট যে শুধু কিছু কোকিল ছাড়া আর কেউ থাকতে পারে না। হ্যাঁ, আর আছে কিছু বউ কথা কও পাখি। FRI এর এই ছোট্ট নিজস্ব শহর নিউ ফরেস্টে যারা বেশি দিন থাকেন তারা সাইকেল, মোটর, ট্যাক্সি বা অটোরিকশা করেই এই রাস্তা দিয়ে চলে যান। এই বিজন নির্জন বনানীর আকর্ষণ তাদের নেই। কোকিলের ডাক বা বউ কথা কও তাদের কানে যায়, কিন্তু প্রাণে দোলা দেয় না। কিন্তু নতুন যারা আসেন তারা বল্লভপুরের গেটে এসে ট্যাক্সি বা অটোরিকশা থেকে নেমে পড়েন। এই বনবিথিকা দিয়ে ধীর পদক্ষেপে এগিয়ে যান নিউ ফরেস্টের ওই বাংলোগুলোর দিকে। নিউ ফরেস্টের অফিসারের দল সপরিবারে এই রিজার্ভড ফরেস্টে আসেন মাঝে মাঝে, বছরে 2-3 বার। তবে কোকিলের ডাক শুনতে নয়, পিকনিক করতে। মধু গন্ধে ভরা মৃদু স্নিগ্ধ ছায়া নিপ কুঞ্জতলে বসে বসে লুচি, আলুর দম, চিকেন কারি আর চাটনি খাওয়া হয়। ফরেস্ট এদের কাছে মনের খোরাক নয়, ল্যাবরেটরির উপাদান মাত্র। ব্যতিক্রম শুধু ডাক্তার বোধিসত্ত্ব ব্যানার্জি। ডাক্তার ব্যানার্জি মাঝে মাঝেই আপন মনে ঘুরে বেড়ান এই শ্যামল বনানীর নির্জন পথে পথে। কোকিলের ডাক শোনেন, বউ কথা কও পাখি খুঁজে বেড়ান গাছের ফাঁকে ফাঁকে, লতা পাতার আড়ালে। নিউ ফরেস্টের কোনো অফিসারকে দেখলে ডাক্তার লজ্জা পান, ভীষণ লজ্জা পান। নিজের মনকে নিজেই লুকোতে হিমশিম খেয়ে যান। একটু সামলে নিয়ে বলেন, কি করব বলুন মিস্টার সরকার, নিউ ফরেস্টের যে বাড়িতেই যাই না কেন সেখানেই একটা না একটা রুগী দেখতে হয়, প্রেসক্রিপশন লিখতে হয়। সব সময় কি ভালো লাগে? একটু থেমে একটু হেসে ডাক্তার বলেন,
তাই তো মাঝে মাঝে সময় পেলে এদিকে একটু ঘুরতে আসি। এখানে কেউ প্রেসক্রিপশন লিখতে বলে না। মিস্টার সরকার হো হো করে হেসে উঠে ছড়ি ঘোরাতে ঘোরাতে এগিয়ে যান ওদিকে। মনে মনে ভাবেন, ছোকরা বয়স, তারপর এই তো সেদিন এলো। আরও কিছুদিন থাকলে এসব কবিত্ব কোথায় পালিয়ে যাবে। ডাক্তারের ভাবতে অবাক লাগে। সত্যি নিউ ফরেস্টের মানুষগুলো যেন কেমন কেমন। নিউ ফরেস্টের মধ্যে এরা কি আশ্চর্যভাবে সারাটা জীবন কাটিয়ে দেয়। এত বড় হিমালয়ের কোলে থেকেও এদের জীবন কত সীমাবদ্ধ। সকাল 9:30 আর বিকেল 4:30 সাইরেনের পরও এরা মুক্তি পায় না, মুক্তি পেতে পারে না, মুক্তি পেতে জানে না। সন্ধ্যার পর একটু আধটু মজলিস বসে, কিন্তু সেখানেও ট্রান্সফার, প্রমোশন, ইনক্রিমেন্টের গল্প, অথবা ট্যুরের কথা, অথবা পুরনো অফিসারের নিন্দা। মেয়েরা? নিউ ফরেস্টে মেয়ে কোথায়? মিস্টার মুখার্জির 2টি মেয়ে ছাড়া নিউ ফরেস্টে মেয়ে নেই। সবাই বিবাহিতা, সবাই গৃহিণী। 7:30টার মধ্যে ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে স্বামীকে ব্রেকফাস্ট দিতে দিতেই সকালবেলার মেয়াদ শেষ হয়। তারপর স্বামীকে লাঞ্চ খাইয়ে ছেলে মেয়েদের তদারক করতে করতেই 4:30 সাইরেন বিকট আর্তনাদ করে বেজে ওঠে। স্বামীকে চা দিতে না দিতেই সূর্য নিউ ফরেস্ট থেকে পালিয়ে যায়। তারপর আবার সংসার, চাল ডাল আটা ময়দার কোরাস। সন্ধ্যার পর একটু মেলামেশা, একটু গল্পগুজব, হয়তোবা একটু হাসি ঠাট্টা তামাশা। তারপর নিউ ফরেস্ট ঘুমিয়ে পড়ে। একটি একটি করে বাংলোর আলোগুলো নিভে যায়, ঘুমিয়ে পড়ে সবাই। সবাই না, সবাই না। মিস্টার মুখার্জির ড্রয়িং রুমে 2টি একটি ব্যাচেলর মৌমাছি মধুর গন্ধে অথবা কিছু খোশ গল্প করে অনেক রাত অবধি। আর ফরেস্ট কলেজের হোস্টেলের পাশের বাংলোয় মিস্টার পটাশকারের ড্রয়িং রুমে আলো জ্বলে। তবে বড় আলোটা নয়, ছোট আলোটা, নাইট ল্যাম্পটা। হোয়াইট হর্সের শেষ বিন্দু গলায় ঢেলে দেবার পর নাইট ল্যাম্পটাও আর নজরে পড়ে না। তারপর নিউ ফরেস্টে ঘুমিয়ে পড়ে, সবাই ঘুমিয়ে পড়ে। না, স্বামীর পাশে শুয়ে থাকেন, কিন্তু ঘুম আসে না অমিতা বৌদির। দূরের মুসৌরি পাহাড়ের আলোগুলো যেন হাতছানি দিয়ে অমিতা বৌদিকে ডাকে। নিউ ফরেস্টের ওই বন্দিনী জীবনে ওই দূরের আলো কত মিষ্টি, কত মনোরম, কত প্রিয়, কত আকর্ষণীয় মনে হয়। দূরের মুসৌরি পাহাড়ের আলোর মালার মতো ডাক্তারের হৃদয়দ্বীপের আলোও যেন অমিতা বৌদিকে হাতছানি দিয়ে ডাকে। ডাক্তার? হ্যাঁ হ্যাঁ, ডাক্তার বোধিসত্ত্ব ব্যানার্জি, আমাদের ডাক্তার, নিউ ফরেস্টের মেডিকেল অফিসার। আশ্চর্য হবার কি আছে? অমিতা বৌদি মানুষ, রক্ত মাংসের মানুষ। 18 বছরে ভিক্টোরিয়া ইনস্টিটিউশন থেকে আইএ পাশ করার পর স্বামীর হাত ধরে প্রথম যেদিন নিউ ফরেস্টে এসেছিলেন, সেদিন তার চোখে ছিল অনেক আশা, ছিল অনেক স্বপ্ন। মধ্যবিত্ত বাঙালি ঘরের সব শিক্ষিতা মেয়েই যেমন স্বপ্ন দেখে নতুন জীবনের। শিক্ষিত ভদ্রছেলের সঙ্গে বিয়ে হলে স্বপ্ন দেখবে না? নিশ্চয়ই দেখবে, কিন্তু ওই লাল বেনারসির মেয়াদ যে কত সীমিত তা ভাবতে পারে না স্বপ্নাতুর ভরা যৌবনাদের দল। স্বামীর একটু ছোঁয়া, একটু স্পর্শ, একটু আদর, একটু আলিঙ্গন মেয়েদের দেহে বন্যা আনে, মনে স্বপ্ন আনে। তারপর বিনা ইঞ্জিনের গ্লাইডারের মতো হঠাৎ আকাশে ভাসতে থাকে, উড়তে থাকে। মাটির পৃথিবী থেকে একটু উপরে গিয়েই পাগল হয় সদ্য বিবাহিতা, সদ্য প্রস্ফুটিতার দল। কিন্তু বিনা ইঞ্জিনের গ্লাইডার কতক্ষণ উড়বে? নেমে আসে মাটিতে, মাটির পৃথিবীতে। 12 বছর আগে এমএসসি পাস স্বামীর সঙ্গে যেদিন অমিতা বৌদি হাওড়া থেকে ডুন এক্সপ্রেসের কুপেতে চড়েছিলেন, তখন মনে করেছিলেন হাতে স্বর্গ পেলেন।
স্বর্গ? স্বর্গ বই কি। বৈঠকখানায় 3খানা ঘরের বাড়িতে 5 ভাই বোন আর বাবা মা। মিত্র স্কুলের মাস্টারি আর 2টো টিউশনির 50 টাকার মধ্যে 7টি প্রাণীর সংসার চলত। থামতো না ঠিক, কিন্তু বনগাঁ লোকালের মতো থামতে থামতে হাঁপাতে হাঁপাতে কোনো রকমে চলত। কলকাতার 12 আনা লোকের সংসার যেমন চলে, অমিতা বৌদিদের সংসারও ঠিক তেমনি চলত। 5টি ভাই বোনকে স্কুল কলেজে পড়াতেই বাবার জান বেরিয়ে যেত। শখ আনন্দ। মির্জাপুরের প্রতিমাদের বাড়ি যাওয়াই ছিল একমাত্র আনন্দ। প্রতিমাদের বাড়ির ছাদে উঠে একটু দূরের আকাশ দেখাই ছিল অমিতা বৌদির নিত্যকার চিত্ত বিনোদনের একমাত্র সূত্র। আর কদাচিৎ কখনো 1 টাকা 4 আনা দিয়ে পুরবিতে সিনেমা দেখা। ম্যাট্রিক পাশ করে কলেজে ভর্তি হবার পর দৃষ্টিটা একটু পাল্টে গিয়েছিল। মনে রং লেগেছিল। দেহের গ্রন্থিতে গ্রন্থিতে মঞ্জরি দেখে অমিতা বৌদি নিজেই চমকে উঠেছিল। আশেপাশের সবার থেকে নিজেকে একটু স্বতন্ত্র, একটু অনন্যা মনে হয়েছিল। নিজেকে নিজের ভালো লাগত। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখার সুযোগ কোথায়? তাই তো ওই সিঁড়ির তলায় কলকাতায় স্নান করতে গিয়ে অমিতা বৌদি নিজেকে দেখত, ভালো করে দেখত, সর্বাঙ্গ দেখত। অকারণে হাসি ফুটে উঠত নিজের মুখে। আমহার্স্ট স্ট্রিট মির্জাপুর দিয়ে কলেজে যাবার সময় শ্রদ্ধানন্দ পার্কের কাছাকাছি প্রায় দেখা হতো অশোকদার সঙ্গে। ছোটবেলার বন্ধু মিতালির দাদা অশোক ইউনিভার্সিটির ছাত্র। অমিতা বৌদির সঙ্গে তেমন কোনো উল্লেখযোগ্য সম্পর্ক ছিল না, কিন্তু তবুও শ্রদ্ধানন্দ পার্কের কাছে এসে অশোকদার সঙ্গে ওই দেখাটুকুই ভালো লাগতো। তখন যে ভালো লাগার বয়স। কলেজের অন্য অনেক মেয়ের জীবনে বসন্ত এসেছিল। ওদের বসন্তে ভ্রমর গুঞ্জনের কথা শুনত অমিতা বৌদি। ভালো লাগতো উপন্যাসের নায়িকাদের জীবন কাহিনী শুনতে। হয়তো লুকিয়ে লুকিয়ে তারও মনে মনে ইচ্ছা হতো নায়িকা হতে, ভালোবাসতে, ভালোবাসা পেতে। সুধীর বাবুর সঙ্গে যেদিন ডুন এক্সপ্রেসে চাপল, তখন সে অনন্যা হয়েছিল। 2টি রাত্রের সে সফর যেন অনন্যার অভিষেক হয়েছিল। দেহে মনে নতুন ঐশ্বর্যের স্বাদে ভরে উঠেছিল অমিতা বৌদির জীবন। জোয়ারের জল যে একদিন সরে যাবে, ভরা নদী যে একদিন শুকিয়ে যাবে, সেদিন অমিতা বৌদি ভাবতে পারেনি, কেউই পারে না। দিনে দিনে তিলে তিলে সুধীরবাবু যেন ল্যাবরেটরির মাইক্রোস্কোপের মধ্যে হারিয়ে গেলেন। 9:30 আর 4:30 সাইরেনের মধ্যে মাইক্রোস্কোপের তলায় গাছের সেল পরীক্ষা করতে করতে অমিতা বৌদির মনের সেল দেখতে ভুলে গেলেন। সুখী সাধ্যী অমিতা বৌদির জন্মের সঙ্গে সঙ্গে অনন্যা অমিতা বৌদির মৃত্যু হলো। রঙিন নিউ ফরেস্ট হারিয়ে গেল, চিরকালের জন্য হারিয়ে গেল। স্বামীর দায়িত্ব, কর্তব্য, ভালোবাসার ফাঁক দিয়ে কবে, কখন, কেমন করে হারিয়ে গেল অমিতা বৌদি নিজেও তা টের পেল না। সুধীরবাবু কি পাল্টে গেছেন? বিন্দু মাত্র না। পৃথিবীর অন্য সব স্বামীর মতো তিনিও ছন্দা পড়াশোনা সেরে ঘুমিয়ে পড়লে অমিতা বৌদিকে কাছে টেনে নেন, আদর করেন, ভালোবাসেন। রাতের অন্ধকার আরও গাঢ় হলে, নিউ ফরেস্ট ঘুমিয়ে পড়লে সুধীরবাবু অমিতা বৌদিকে আরও আরও অনেক কাছে টেনে নেন, ডুবে যান, হারিয়ে যান অমিতা বৌদির মধ্যে। তাও কি রোজ? সপ্তাহে 2-1 দিন। ওই 2-1 দিনেই সুধীরবাবু আবার সেই 12 বছর আগের ডুন এক্সপ্রেসের যাত্রী হন। অমিতা বৌদির ভালো লাগে, বেশ ভালো লাগে। ডুন এক্সপ্রেসের কুপেতে চড়তে তার বড় আনন্দ হয়, বড় তৃপ্তি লাগে। কিন্তু ওই রাতের অন্ধকারে যখন ডুন এক্সপ্রেস থেমে যায়, যখন একটি সপ্তাহের মতো সিগন্যাল ডাউন না পেয়ে ডুন এক্সপ্রেস দাঁড়িয়ে থাকে, তখন অমিতা বৌদির কানে ওই সর্বনাশা কোকিলের ডাক ভেসে আসে।
হয়তো শ্রদ্ধানন্দ পার্কের মোড়ের অশোকদার কথা মনে পড়ে, হয়তো মনে মনে সন্দেহ হয়, এ কি ভালোবাসা নাকি কর্তব্য, অভ্যাস নাকি শুধু প্রয়োজন? ঠিক বুঝতে পারে না অমিতা বৌদি। ভাবে, সবারই কি এক ইতিহাস? সবাই কি শুধু অভ্যাস, কর্তব্য, প্রয়োজনের ত্রিসীমানার মধ্যে বন্দিনী? এর চাইতে কি বেশি পাওয়া যায় না? এর চাইতে বেশি পাবার কি অধিকার নেই, প্রয়োজন নেই? অমিতা বৌদি চায় অনন্যা হতে। স্বপ্ন দেখে তার স্পর্শ, তার ভালোবাসা, তার হাসি, তার চোখের দৃষ্টি মাতাল করবে, পাগল করবে তার প্রাণের পুরুষকে। আর সেই প্রাণের পুরুষ দায়িত্ব, কর্তব্য, অভ্যাসের দাস হয়ে ডুন এক্সপ্রেসের কুপেতে সফর করবে না। তবে আবার কি, অমিতা বৌদি অনন্যা হবে। অন্তত একটি মানুষের জীবনে সে অনন্যা, অদ্বিতীয়া হবে। শুধু নিদ্রাহীন রাতে নিঃসঙ্গ হয়ে নয়, প্রতিদিন প্রতি রাত্রে দুজনে মিলে শুনবে কোকিলের ডাক, শুনবে বউ কথা কও। সকালবেলায় দিনের আলোয় অমিতা বৌদির স্বপ্ন হারিয়ে যায়, পালিয়ে যায়। সত্যি নাকি লুকিয়ে পড়ে? দুটোর সাইরেন বাজার সঙ্গে সঙ্গেই সুধীরবাবু লাঞ্চ খেয়ে ল্যাবরেটরিতে গিয়ে তার মাইক্রোস্কোপের ফোকাস ঠিক করতে শুরু করেন। সে লেন্সের মধ্য দিয়ে পৃথিবীর অসংখ্য সব গাছপালার অন্তরের কথা জানা যায়। কিন্তু অমিতা বৌদি তখন আউট অফ ফোকাস হয়ে যান। ওই সুন্দর বাংলো বাড়ির বারান্দায় বা লনের পাশে গার্ডেন চেয়ারে বসে সুধীরবাবুর পুল ওভার বুনতে বুনতে অমিতা বৌদির আবার মনে পড়ে যায় ফেলে আসা রাতের কথা, স্বপ্নের স্মৃতি। আপন মনে নিজেই হেসে ওঠে। পাগলামিরও একটা সীমা থাকা উচিত, তাই না? নিশ্চয়ই। অমিতা বৌদি নিজেই নিজেকে শাসন করেন। হাতের কাঁটা দুটো যেন একটু দ্রুত চলে। রাত্রে খাবার সময় সুধীরবাবু একটু যেন রেগেই বলে উঠলেন, এতদিন ধরে বুকে ব্যথা বলছো, অথচ ডাক্তার দেখাবে না কেন বলতে পারো? ছন্দার খাওয়া হয়ে গেছে। সে ভিতরের বেসিনে হাত ধুতে যায়। সুধীরবাবু বাঁ হাত দিয়ে কাছে টেনে নেন অমিতা বৌদিকে। কয়েক মুহূর্তের জন্য ফিরে যান অতীতে, সেই 12 বছর আগে। অমিতা বৌদির বেশ ভালো লাগে। মুহূর্তের জন্য তিনি যেন অনন্যা, অদ্বিতীয়া হন। বলেন, ছেড়ে দাও, ছন্দা দেখবে। সুধীরবাবু বোধহয় মাইক্রোস্কোপের লেন্সের ভিতর অমিতা বৌদির মনের সেল দেখতে পান। কি যেন একটা অদ্ভুত দৃষ্টিতে চেয়ে থাকেন অমিতা বৌদির দিকে। নিঃশ্বাসটাও যেন একটু ঘন, একটু গরম হয়। সুধীরবাবু কেমন যেন একটু পাগলামি শুরু করেন। অমিতা বৌদির ভালো লাগে, খুব ভালো লাগে। দেহ মনে পদ্মার মাতলামি দেখা দেয় লুকিয়ে লুকিয়ে। সর্বাঙ্গে যেন শিহরণ দেখা দেয়, কানে ভেসে আসে কোকিলের ডাক। পরের দিন সকালে অফিস গিয়েই সুধীরবাবু ডাক্তার ব্যানার্জিকে টেলিফোন করলেন। ডাক্তার সাহেব, এই মাইক্রোস্কোপ আর ঘরের গিন্নি ঠিক না থাকলে বাঁচব কী করে? ডাক্তার হেসে বলে, কোনটা ধর্মঘট করল, মাইক্রোস্কোপ না গিন্নি? মাইক্রোস্কোপ হলে কি আর ফোন করতাম? গিন্নি ডাক্তার, গিন্নি, কুইন এলিজাবেথ III। কি হলো কি হলো তা বুঝলে তো নিজেই চিকিৎসা করতে পারতাম। কিছুকাল ধরেই বলছে বুকে ব্যথা, অথচ চিকিৎসা করবে না। তাহলে আমি আর কি করব? সুধীরবাবু এবার রসিকতা করে বলেন, ভায়া, সুন্দরী গিন্নির বুকে ব্যথা সহ্য করতে পারলাম না, কাল অনেক কাণ্ড করে রাজি করিয়েছি। ডাক্তার একটু ব্যস্ত ছিল, বলল, এক্ষুনি তো পারছি না, লাঞ্চের পর গেলে কি অসুবিধা হবে? লাঞ্চে এসে সুধীরবাবু বলে গেলেন, ডাক্তার আসবে, সব বলো, কিছু লুকিয়ে চেপে টেপে রেখো না। ডাক্তার এসেছিল।
তবে লাঞ্চের পরেই আসতে পারেনি, আসতে আসতে প্রায় 4টে হয়েছিল। সুধীরবাবুর জন্য রোজ কাটলেট বানাতে শরীরটাই খারাপ করে ফেললেন। অমিতা বৌদি হাসে। অর্ধসমাপ্ত পুল ওভারটা ছোট্ট টিপাইয়ের উপর রেখে ভিতরে যান, ড্রয়িং রুমে। ডাক্তার বলল, শুয়ে পড়ুন, একটু পরীক্ষা করে দেখি কত কাটলেট খাইয়েছেন। শোবার ঘরে অমিতা বৌদি শুয়ে পড়েন। ডাক্তার পাশে বসে চেয়ারটা টেনে নিয়ে চুপচাপ দেখেন কিছুক্ষণ। বাঁ হাতটা দিন। অমিতা বৌদি বাঁ হাত বাড়িয়ে দেন। ডাক্তার ঘড়ির কাঁটার সঙ্গে মিলিয়ে পালস পরীক্ষা করেন। অমিতা বৌদি জোরে জোরে নিঃশ্বাস নেন। বুকটা একটু বেশি ফুলে ফুলে ওঠে। বোধহয় একটু লজ্জা করে। দৃষ্টিটা সরিয়ে ঘুরিয়ে নেন বাইকের দিকে। ডাক্তার নাড়ি দেখে, কিন্তু অসতর্ক মুহূর্তে দৃষ্টিটা আটকে যায়। অমিতা বৌদির হৃদয়স্পন্দন দেখে ডাক্তার। হয়তো একটু ভালো লাগে, মনে রং লাগে। না না, ওসব কিছু না, ছাত্র জীবনে ওসব হতো। আজকাল আবার এসব দুর্বলতা কি? 3 বছর বিয়ের পরও কি এসব দুর্বলতা কারুর থাকে? ডাক্তার বোধিসত্ত্ব ব্যানার্জিরও নেই। কিন্তু তবুও মুহূর্তের জন্য ভালো লেগেছিল ডাক্তারের। অমিতা বৌদির হৃদয়স্পন্দন দেখতে দেখতে মনে হয়েছিল সুধীরবাবু সত্যি ভাগ্যবান। পালস দেখা হয়ে গেল। ডাক্তার অমিতা বৌদির হাতটা নামিয়ে রাখে। বুকে ব্যথা করে আপনার? হ্যাঁ। কোথায়, বাঁ দিকে না ডান দিকে? বাঁ দিকে। সব সময় ব্যথা করে? হ্যাঁ, প্রায় সব সময়ই। কম না বেশি? মাঝে মাঝে খুব বেশি ব্যথা করে। ডাক্তার স্টেথো বার করে। চেস্ট পিস দিয়ে অমিতা বৌদির বুক পরীক্ষা শুরু করে। ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা করে। ডাক্তার কেন যেন একটু চিন্তিত হয়। ভ্রু দুটো কুঁচকে ওঠে। একটু জোরে জোরে নিঃশ্বাস নিন। অমিতা বৌদি জোরে জোরে নিঃশ্বাস নেয়। বুকটা ফুলে ফুলে ওপরে ওঠে, নিচে নামে। স্টেথোর চেস্ট পিস কখনো প্লুরার পাশে কখনো ব্রেস্টের পাশে ঘোরাঘুরি করে। ডাক্তারের হাতটাও ঘুরে বেড়ায়। একটু এদিক ওদিক লাগে বইকি। অমিতা বৌদির লজ্জা করে। চুপ করে চিত হয়ে শুয়ে থাকে। শুধু দৃষ্টিটা বাইরের আকাশে ভেসে বেড়ায়। ডাক্তারের স্পর্শে কি মনে একটু চঞ্চলা হয়? না না, তা হবে কেন? ডাক্তার তো পরীক্ষা করবেই। ওপাশ ফিরে শোন। অমিতা বৌদি ওপাশ ফিরে শোয়। ডাক্তার পরীক্ষা করে চলে। ডাক্তারের ভ্রু দুটো কুঁচকে ওঠে। কপালে যেন কয়েকটা চিন্তার রেখা দেখা দেয়। উপুর হয়ে শোন তো। অমিতা বৌদি উপুর হয়ে শোন। ডাক্তারের পরীক্ষা এগিয়ে চলে। পরীক্ষা করতে করতে ডাক্তার বুঝিবা মুহূর্তের জন্য অমিতা বৌদির সর্বাঙ্গের উপর দিয়ে দৃষ্টিটা বুলিয়ে নেয়। বাহ, বেশ তো। ডাক্তারের কথায় অমিতা বৌদি আবার চিত হয়ে শোন। স্টেথো নামিয়ে রেখে এবার হাত দিয়ে পরীক্ষা করে। দুপাশের প্লুরার কাছে দুটো হাত দিয়ে জোর করে চেপে ধরে ডাক্তার। খুব জোরে নিঃশ্বাস নিন। খুব জোরে নিঃশ্বাস নিতে গিয়েই অমিতা বৌদি হঠাৎ বলেন, আহ, ভীষণ লাগছে। কোথায়? এই তো বাঁ দিকটার এইখানে। ডাক্তার এবার দুটো আঙুল দিয়ে বাঁ দিকের নানা জায়গায় আঘাত করতে থাকে। ব্যথা লাগলেই বলবেন। ডাক্তার জেনে নেয় কোথায় ব্যথা। প্রায় আধ ঘন্টা ধরে ডাক্তার বড় যত্ন করে পরীক্ষা করল। বড় ভালো লাগলো অমিতা বৌদির। দুজনে বেরিয়ে এসে বাইরের গার্ডেন চেয়ারে বসে। এতদিন আমাকে খবর দেননি কেন? কাটলেট খাওয়াতে হবে বলে? অমিতা বৌদি একটু হাসেন। বড় সুন্দর হাসি। ঢলে পড়া সূর্যের মতো মিষ্টি আলোয় ভরে যায় মুখখানা। বললেন, এমনি।
খুব বেশি পরিশ্রম করেন? না, তেমন কি, সাধারণ সংসারে সবাই যেমন করে। কোনো দিন হঠাৎ কোথাও পড়ে গিয়েছিলেন বা বুকে আঘাত লেগেছিল? একটু ভাবেন অমিতা বৌদি, একটু দৃষ্টিটা ঘুরিয়ে একটু ঠোঁটটা কামড়ান মুহূর্তের জন্য, বলেন, দিন 15 আগে বাথরুমে পড়ে গিয়েছিলাম। পড়ে গেলেন কিভাবে? সাবান দিয়ে স্নান করছিলাম, হঠাৎ পা পিছলে পড়ে গেলাম। ডাক্তার একটু রসিকতা করেন, এখনও সাবান দিয়ে স্নান করতে পারেন না? দুজনেই একটু হাসে। বুকে চোট লেগেছিল? ঠিক বুকে কোনো চোট লাগেনি, কিন্তু বুকের মধ্যে কেমন খচ করে উঠেছিল। তারপর থেকেই বুকে ব্যথা, তাই তো? হ্যাঁ। ডাক্তার আরও খোঁজ খবর নেয়। শরীরের যত্ন করেন না কেন? আর কি যত্ন করব? অনেক দিন ধরে খাওয়া দাওয়া ঠিকমতো করেন না, তাই না? অমিতা বৌদি একটু হাসে, ভাবে খাওয়া দাওয়া তো রোজই আছে, কিন্তু একলা একলা কি খেতে ভালো লাগে? তাছাড়া কে খোঁজ করে আমার খাওয়া দাওয়ার? ডাক্তারকে বলেন, কেন, খাওয়া দাওয়া তো ঠিক মতোই করি। কেন লুকোচ্ছেন? এবার আমি যখন নিজে খাইয়ে দেব তখন দেখবেন মজাটা। অমিতা বৌদি ভেতরে চলে যান। একটু পরে 1 কাপ কফি আর 2টো ফ্রেঞ্চ টোস্ট নিয়ে আসেন। স্বামীকে কাটলেট খাইয়ে তো একটা বুকে ব্যথা করেছেন, এবার আমাকে খাইয়ে আরেকটা বুকে ব্যথা করবেন? এবার অমিতা বৌদিও একটু রসিকতা করেন, স্বামীকে সেবা করে বুকে ব্যথা করেছি, আপনাকে সেবা করে সে ব্যথা সারিয়ে নেব। সে বিশ্বাস আছে আপনার? নিশ্চয়ই, তা নয় তো কি এত খাতির করতাম। কফির পেয়ালা প্লেট নামিয়ে রেখে ডাক্তার জিজ্ঞাসা করে, বুকে ব্যথা হবার পর থার্মোমিটার দিয়ে টেম্পারেচার দেখেছেন? থার্মোমিটার দিইনি, তবে মাঝে মাঝে গাটা গরম মনে হয়। শোবার সময় কোন দিকে ফিরে শুতে ভালো লাগে? বাঁ দিকে ফিরে শুতেই যেন একটু ভালো লাগে। 4:30 সাইরেন বেজে উঠল। কয়েক মিনিটের মধ্যেই সুধীরবাবু আসেন। অমিতা বৌদি আবার কফি করতে ভেতরে চলে যান। কি দেখলেন ডাক্তার? আই থিঙ্ক ইট ইজ আ কেস অফ ড্রাই প্লুরিসি। তাই নাকি? সুধীরবাবু একটু চিন্তিত হন। চিন্তার কোনো কারণ নেই, তবে আপনাকে কয়েকটা কাজ করতে হবে। কি বলুন? নিয়ম হচ্ছে কমপ্লিট রেস্ট ইন বেড। যদি সেটা নিতান্তই অসম্ভব হয় তাহলে অন্তত ওকে দিয়ে রান্নাবান্না করানো বন্ধ করতেই হবে। সুধীরবাবু যেন একটু স্বস্তি পান। সেটা বিশেষ মুশকিলের কিছুই নয়। আমার একটা ছোকরা চাকর আছে, সে মোটামুটি ভালোই রান্না করে। সেকেন্ডলি, বেশ ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু খেলে তো 1 কাপ দুধ খেতে বললেই ফাটাফাটি হয়ে যায়। ছেলে মানুষই করলে তো চলবে না, এবার খেতেই হবে। অমিতা বৌদি 2 কাপ কফি নিয়ে আসেন। সুধীরবাবু বললেন, নিজের কানে ডাক্তার সাহেবের কাছ থেকে শুনে নাও কি কি করতে হবে। অমিতা বৌদি উড়িয়ে দেন কথাটা, যা সম্ভব তাই শুনব। এবার ডাক্তার মুখ খোলে, ওসব ছেলে মানুষই ছেড়ে দিন। পরের দিন অমিতা বৌদির চেস্ট এক্সরে হলো, রক্তের ডিফারেন্সিয়াল কাউন্ট আর ইএসআর দেখা হলো। ডাক্তার সুধীরবাবুকে জানিয়ে দেয়, যা সন্দেহ করেছিলাম ঠিক তাই, লেফট প্লুরায় বেশ খানিকটা প্যাচ হয়েছে। অমিতা বৌদি শুয়ে পড়লেন বিছানায়। চিকিৎসা শুরু হয়ে গেল। কে জানতো তখন এ শুধু প্লুরিসির চিকিৎসা নয়। ডাক্তার রোজ সকালের দিকে আসে ড্রাই হাইড্রোস্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশন দিতে। কোনো দিন 10টা, কোনো দিন আবার 11টায় আসে।
প্রথমে বুকের মুভমেন্ট পরীক্ষা করেন, তারপর প্যালপেশন দেখেন। এখনও বেশ ঘরঘরানি আওয়াজ, ঠিক যেন বিড়ালের মতো। তারপর পারকাশন, আঙুল দিয়ে টোক্কা মেরে পরীক্ষা করেন। আওয়াজটাও ঠিক একই রকম আছে। তারপর স্টেথো বের করেন। ইয়ারপিস কানে দিয়ে চেস্ট পিসটা ঘুরে বেড়ায় অমিতা বৌদির সারা বুকে। রোগশয্যায় শুয়ে থেকেও অমিতা বৌদির যেন একটু ভালো লাগে, শরীরে যেন একটু রোমাঞ্চ লাগে, মনে যেন একটু দোলা লাগে, ডাক্তারকেও যেন একটু ভালো লাগে। ডাক্তার সিরিঞ্জ বের করে, স্পিরিট দিয়ে মুছে নেয়। ইঞ্জেকশন বের করে ডিস্টিলড ওয়াটারের ফাইল বের করে, সিরিঞ্জে ইঞ্জেকশন ভরে নেয়। নিন, কোন হাতে দেব? গলা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে ব্লাউজের বোতামগুলো খুলে দেন অমিতা বৌদি। তারপর অর্ধেক ব্লাউজ খুলে ডান হাতটা বের করে দেন। ডাক্তার ডান হাতের উপরের মাংসপেশিতে স্পিরিটের তুলোটা বুলিয়ে নিয়ে ইঞ্জেকশন দেন। অমিতা বৌদি একবার আর্তনাদ করেন, আহ, মরে গেলাম। ডাক্তার সিরিঞ্জটা বের করে নিয়ে 2-4 মিনিট ম্যাসেজ করে দেয়। অমিতা বৌদির সব ব্যথা সেরে যায়। এফআরআইয়ের প্রেসিডেন্টের স্ত্রীকে দেখে ফেরার পথে ডাক্তার রাত্রের দিকে আর একবার আসে। সুধীরবাবুকে জিজ্ঞেস করেন, কি গিন্নি ঠিকমতো খাওয়া দাওয়া করছেন তো? হ্যাঁ, অমিতার সব কথা শুনছে। পরের দিন ডাক্তার আসতে পারে না। কম্পাউন্ডার এসে ইঞ্জেকশন দিয়ে যায়। অমিতা বৌদির কেমন যেন একটু বিশ্রী লাগে। পরের দিন ডাক্তার এলে অমিতা বৌদি জিজ্ঞাসা করেন, কাল এলেন না যে? আসবো কেমন করে, শকুন্তলা পতিগৃহে যাত্রা করলেন, রাজা দুষ্মন্তের তদারক করতে হয়েছে। সন্ধ্যায় শালাবাবু আর শকুন্তলাকে ট্রেনে চড়িয়ে দিতে হয়েছে। অমিতা বৌদি সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন, তাহলে আপনার খাওয়া দাওয়ার কি হবে? মুখার্জি বৌদির ওখানে নন পেইং গেস্ট হবার ব্যবস্থা হয়েছে। কাল রাত্রেই ওপেনিং সেরিমনি হলো। 10 দিনে অমিতা বৌদির বুকের ব্যথা বেশ কমে গেল, কিন্তু রোজ রোজ ইঞ্জেকশন নিতে হাতের ব্যথা বেড়ে গেল। হাতে না নিলে কোমরে নিন। কোমরে? একটু লজ্জা, একটু সংকোচ যেন ঘিরে ধরে অমিতা বৌদিকে। একটু এগিয়ে, একটু পিছিয়ে যায়। হাত দুটো ব্যথায় বিষ হয়ে গেছে। না, কোমরেই ভালো। অমিতা বৌদির শাড়ির বাঁধন, সায়ার বাঁধন খুলে একটু নিচে নামিয়ে নেন। মুখটা একটু ঘুরিয়ে নেন ওপাশে। স্পিরিটের তুলোটা বুলোতে বুলোতে যেন ডাক্তারের হাতটা একটু কেঁপে ওঠে, একটু যেন থমকে দাঁড়ায়। অমিতা বৌদি টের পান, তবে কি ডাক্তারেরও? ইঞ্জেকশন দেবার পর স্পিরিটের তুলোটা দিয়ে ডাক্তার একটু ম্যাসেজ করে। একটু বেশি সময় ম্যাসেজ করলো না? তুলোটা ফেলে দিয়ে এবার হাতের তালু দিয়ে আরও একটু ম্যাসেজ করে ডাক্তার। অমিতা বৌদির দেহটা একটু দুলে দুলে নড়ে ওঠে। ডাক্তারের কি একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল। সিরিঞ্জ খুলতে খুলতে ডাক্তার হঠাৎ প্রশ্ন করে, কতদিন বিয়ে হয়েছে আপনার? 12 বছর। 12 বছর? তাহলে খুব অল্প বয়সে বিয়ে হয়েছে আপনার। 18 বছরে। চিকিৎসা এগিয়ে চলে। অমিতা বৌদি আর ডাক্তার এগিয়ে চলে নিয়তির দিকে। 2 সপ্তাহ হয়ে গেল। দুজনে এখন অনেক সহজ, অনেক সরল। রাতের বেলায় দুজনেই শুয়ে শুয়ে কোকিলের ডাক শোনে। আর কতদিন শুয়ে থাকবো ডাক্তারবাবু? ডাক্তারবাবু অমিতা বৌদির কপালে, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কোনো কষ্ট হচ্ছে? অমিতা বৌদির দৃষ্টিটা জানালা দিয়ে কোথায় যেন হারিয়ে যায়। অন্যমনস্ক হয়েই একটা হাত ডাক্তারের হাতের পরে চলে যায়। ডাক্তার আবার প্রশ্ন করে, কোনো কষ্ট হচ্ছে? অমিতা বৌদি মুখে কিছু বলে না, মাথা নেড়ে বলে, না, কষ্ট হবে কেন?
ডাক্তার একটু অমিতা বৌদির গায়ে হাত বুলিয়ে দেয়। অমিতা বৌদি যেন দেহের বাঁধনটা একটু ঢিলা করে ডাক্তারকে আদর করতে আমন্ত্রণ জানান। দুজনেরই নিঃশ্বাসটা যেন একটু ঘন হয়। অমিতা বৌদি দুটো হাত দিয়ে ডাক্তারের হাতটা চেপে ধরেন। সন্ধ্যার সময় ডাক্তার ওই বল্লপুরের যাবার রাস্তায় একলা একলা ঘুরে বেড়ায়, কোকিলের ডাক শুনে, বউ কথা কও পাখি খুঁজে বেড়ায়। অমিতা বৌদি লনে গার্ডেনে চেয়ারে বসে সুধীরবাবুর পুল ওভারটা তাড়াতাড়ি শেষ করতে চায়, পারে না, হাতটা থেমে যায়। কোকিলের ডাক কানে আসে। 3 সপ্তাহ ধরে রোজ রোজ ইঞ্জেকশন দেওয়া হলো। একটা কোর্স শেষ হলো। ডাক্তার ও অমিতা বৌদির একটা অধ্যায় শেষ হলো। টেম্পারেচার আর বুকের ব্যথা চলে গেল। এখন আর রোজ ইঞ্জেকশন নয়, একদিন অন্তর একদিন। ডাক্তার আসে, নিঃশ্বাস নেবার সময় বুকের মুভমেন্ট দেখে, প্যালপেশন দেখে, পারকাশন দেখে, স্টেথো দিয়ে অস্কালটেশন দেখে। না না, অনেকটা ভালো। তারপর ডাক্তার ইঞ্জেকশন দেয়, কোনো দিন হাতে, কোনো দিন কোমরে। তারপরও ডাক্তার থাকে কিছুক্ষণ। অমিতা বৌদির গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়। কখনো বা হাতটা এদিক ওদিক চলে যায়। তারপর অমিতা বৌদি ডাক্তারের হাতটা চেপে ধরে, গালের পাশে চেপে ধরে। শেষ ইঞ্জেকশন দেবার দিন আরও এক ধাপ এগিয়েছিল দুজনে। চাকরটা ক্যান্টিনে গিয়েছিল ডিম কিনতে। অমিতা বৌদি ডাক্তারকে বিদায় জানাবার জন্য ড্রয়িং রুমের দরজা পর্যন্ত এসেছিলেন। ডাক্তার আর পারেনি। কাছে বুকের মধ্যে টেনে নিয়েছিল অমিতা বৌদিকে। আর অমিতা বৌদির ঠোঁটে রেখে গিয়েছিল নিজের স্মৃতি। ডাক্তার মুহূর্তের মধ্যে ওই ছোট্ট ফিয়েট চড়ে নিউ ফরেস্টের মধ্যে মিলিয়ে গেলেন। অমিতা বৌদি সেরে গেছে। সুধীরবাবু ভীষণ খুশি, ডাক্তারের প্রতি কৃতজ্ঞ। অমিতা বৌদি ফিশ ফ্রাই পৌঁছে দেন ডাক্তারের বাংলোয়। ছন্দা লনে থাকে, ফুল দেখে। অমিতা বৌদি চলে যান ভেতরে। ড্রয়িং রুম পার হয়ে বেডরুমে। টিফিন ক্যারিয়ারটা খালি করে বেরিয়ে আসেন, কিন্তু মন সে জোয়ারের জলে ভরে যায়। লরি রোডের মোড়ে পোস্ট অফিসের কাছে মিস্টার মুখার্জির মেয়ে খুকু বলে, রোজ রোজ তুমি ডাক্তারবাবুকে ফিশ ফ্রাই খাওয়াবে তা চলবে না। ঠোঁটটা একটু কামড়ে হাসি মুখে অমিতা বৌদি বলেন, কি করব বলো, ডাক্তার রোগ সারালো কিন্তু ফি নিল না, তাই খেসারত দিচ্ছি। নিউ ফরেস্ট ঘুমিয়ে পড়ে। মিস্টার মুখার্জির ড্রয়িং রুম থেকে মৌমাছিরা অনিচ্ছা সত্ত্বেও বিদায় নেয়। মিস্টার পটাশকার হোয়াইট হর্স চড়ে অমরাবতী বেড়াতে যান। সুধীরবাবু ডুন এক্সপ্রেসের কুপেতে চড়ে পাগল হন। তারপর ডুন এক্সপ্রেস থেমে যায়। জেগে থাকে শুধু অমিতা বৌদি। দূরের মুসৌরি পাহাড়ের আলোগুলো যেন হাতছানি দিয়ে ডাকে। আর ওই সর্বনাশা কোকিলের ডাক শোনে শুধু অমিতা বৌদি। ডাক্তারও বিছানা ছেড়ে উঠে বসে, কিছুতেই ঘুম আসে না। শুনলেন গল্প প্রাইভেট প্র্যাকটিস। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।